বিপুল কর ফাঁকির অভিযোগ বিএসএমএমইউ সাবেক উপাচার্য ডাক্তার শারফুদ্দিন দম্পতির, অনুসন্ধানে এনবিআর। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধিতে পরিবর্তন এনে চূড়ান্ত হচ্ছে সংশোধিত বাজেট। শক্ত অর্থনৈতিক ভিত গড়ায় লক্ষ্য, বললেন অর্থ উপদেষ্টা। বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, প্রতি আউন্স উঠেছে $4,400, দেশীয় বাজারে ঊর্ধ্বমুখী। স্বাগত ৭১ বিজনেসের সাথে আছে আমি আব্দুল্লাহ ফারুক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আয়কর নথিতে দেখিয়েছেন শুধু জমি, কিন্তু বাস্তবে 7 তলা ভবন, যেখানে ভাড়াটিয়া থাকেন 6 বছর ধরে। পাশাপাশি ব্যাংকে জমানো টাকা, বাড়ি ভাড়া কিংবা ফ্ল্যাট বিক্রি থেকে আসা অর্থ দেখাননি আয়কর নথিতে। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। আওয়ামী আমলে ক্ষমতায় থেকে যে কর্মকাণ্ডে জড়িয়েছেন তার স্ত্রী নাফিসা আহমেদও। প্রাথমিক অনুসন্ধানে দম্পতির কর ফাঁকির পরিমাণ অন্তত 5 কোটি টাকা। মইনুল হাসানের রিপোর্ট। ডাক্তার শারফুদ্দিন আহমেদ চক্ষু বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘজীবন পার করলেও ক্ষমতা, দম্ভ আর রাজনৈতিক সুবিধাভোগী হিসেবে কপাল খুলে যায় 2021 সালে। গোপালগঞ্জে বাড়ি হওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি আসেন। সে সময় যোগ্যতা অযোগ্যতা বিচারের আড়ালে নিয়োগ পান প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর উপাচার্য হিসেবে। 3 বছরের দায়িত্বে যিনি নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জন করেন বিপুল সম্পদ, যার বড় অংশ গোপন করেছেন আয়কর নথিতে। ৭১-এর অনুসন্ধান বলছে, উত্তরার 9 নম্বর সেক্টরের 11 নম্বর রোডে 3.25 কাঠা জমির উপর নির্মিত 7 তলা এই ভবনটি ডাক্তার শারফুদ্দিনের। মোট 6টি ফ্ল্যাটের প্রতিটির আয়তন 1910 বর্গফুট, অথচ আয়কর নথিতে দেখিয়েছেন শুধু জমি। 6 বছর আগে নির্মিত ভবনে বিক্রি করেছেন 3টি ফ্ল্যাট, বাকি 3টি ভাড়া দেয়া। গণপূর্ত অধিদপ্তরের হিসেবে যার নির্মাণ ব্যয় অন্তত 3 কোটি টাকা। কার কাছ থেকে কিনেছেন? জমির মালিককে। আপনি কবে থেকে এই ফ্ল্যাটে থাকেন? আমি 19 সাল থেকে। 3 ফ্ল্যাট, লিফটে 3, লিফটে 4 আর লিফটে 6, আর 3টা বিক্রি করছে। এটা আগে রিক্সায় গ্যারেজ ছিল, পরবর্তী রিক্সায় গ্যারেজ ছিল, তারপর বাড়ি কাজ শুরু হলো প্রায় 7-8 বছর। 2016 সালের শেষের দিকে কাজ শুরু হয়েছে, 18-19 দিকে কমপ্লিট হয়েছে আর কি কাজ এটার। শুধু তাই নয়, ধানমন্ডির শেলটেক শোপিক্স টাওয়ারে নিজের ও স্ত্রীর নামে বিশাল আয়তনের 2টি ফ্ল্যাট কিনেন শারফুদ্দিন। 10 বছর গোপন রাখলেও তা উল্লেখ করেছেন সবশেষ নথিতে, যদিও দাম দেখিয়েছেন প্রকৃত মূল্যের মাত্র 25%। এছাড়া প্রায় 20 বছর আগে স্ত্রী নাফিসার নামে লালমাটিয়ায় 2000 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনলেও দীর্ঘদিন দেখাননি আয়কর নথিতে। সেটিরও মূল্য প্রায় 3 কোটি টাকা। এনবিআরের গোয়েন্দাদের অনুসন্ধান বলছে, অপ্রদর্শিত স্থাবর অস্থাবর সম্পত্তির বাইরে ব্যাংকে জমানো টাকা, সুদের আয়, সঞ্চয়পত্র, বাড়ি ভাড়া সহ নানা খাতে অপ্রদর্শিত সম্পদ বাবদ অন্তত 5 কোটি টাকা ফাঁকি দিয়েছেন এই দম্পতি। এই বিষয়ে কয়েক দফা যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায় ফোন নাম্বার। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, সম্মানিত পেশায় থেকে এ ধরনের অপরাধ নৈতিক দেউলিয়াত্ব। লোভের তাড়নায় এক ধরনের অনিয়মের মধ্যে জড়িত হয়েছেন এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য কর ফাঁকির আশ্রয় গ্রহণ করেছেন। এটা বহুমাত্রিক অপরাধ, এটা ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, পেশাগত দেউলিয়াপনা এবং প্রতারণামূলক। কাজেই এখানে জাতীয় রাজস্ব বোর্ডের যেমন যেরকম দায়িত্ব আছে, যেহেতু চিহ্নিত করা হয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করা, অন্ততভাবে যে কর ফাঁকি দেওয়া হয় সেটা আদায় করা নিশ্চিত করা। অন্যদিক থেকে দুদকের দায়িত্ব আছে দুর্নীতি দমন কমিশনে, যে এটা দুর্নীতি হিসাবে নির্ধারিত করে যারা এই ধরনের ব্যক্তি যারা সেটা জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, যিনি হোক না কেন। কর ফাঁকি বিষয়ে এই দম্পতি ও তার 3 সন্তানের বিরুদ্ধে অনুসন্ধান করছে এনবিআরের গোয়েন্দারা। মইনুল হাসান, ৭১, ঢাকা। নির্বাচনী বরাদ্দ, শিক্ষক কর্মকর্তাদের বেতন ভাতা সহ নানা খাতে ব্যয় বাড়ানোর অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত হতে যাচ্ছে চলতি অর্থ বছরের জন্য সংশোধিত বাজেট, যেখানে এডিপির আকার কমছে 30,000 কোটি টাকা। একই সাথে বদল আনা হচ্ছে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রায়। ৭১কে অর্থ উপদেষ্টা জানান, নতুন সরকারের জন্য একটা শক্ত অর্থনৈতিক ভিত গড়ে দেয়াই মূল লক্ষ্য। রাকিব আল জাবেদ রিপোর্টে বিস্তারিত।
সব ঠিক থাকলে মাস দুয়েক পর আবারও সরব হতে পারে জাতীয় সংসদ নির্বাচিত প্রতিনিধিদের পদচারণায়। শুধু রাজনীতি নয়, অর্থনৈতিক পরিকল্পনা ও আয় ব্যয়ের হিসাব মেলানোরও প্রাণকেন্দ্র এই ভবন। যদিও ভিন্ন এক প্রেক্ষাপটে রীতির বাইরে গিয়ে সবশেষ বাজেটটি দেয়া হয় সংসদের বাইরে থেকে। তবে মাস ছয়েক না যেতেই বড় ধরনের সংশোধন আসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আর্থিক পরিকল্পনায়। যেমন প্রকল্প বাস্তবায়নের অবস্থা ও অর্থসংস্থানের বিচারে ৩০,০০০ কোটি টাকা কমিয়ে ২ লাখ কোটিতে নামানো হচ্ছে উন্নয়ন কর্মসূচির আকার। সেই সাথে ৫% থেকে কমিয়ে ৫-এ নামানো হচ্ছে প্রবৃদ্ধির লক্ষ্য। আর মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে না কমায় সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হচ্ছে ৭%। একাত্তরকে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আমরা যে বাজেটটা এখন করেছি, এটা রিভাইজ করছি, এটা কিন্তু মোটামুটি আমাদের বরং কিছু কিছু জায়গায় আমরা কিছুটা এক্সামিশন, কিছুটা যেমন আমার এখন রিসেন্টলি জ্বালানি এত বেড়েছে, সেটার জন্য আবার সে ইন্টারন্যাশনাল প্রাইসে আবার ডোমেস্টিক কিছু বেড়েছে। আমার রিসেন্টলি আমরা ক্যালকুলেট করে আমি আমার ওই ইস্যুটা বাড়িয়ে দিয়েছি, ভর্তুকিটা জ্বালানি বেশ একটা বড় অঙ্কে ভর্তুকিটা বাড়াচ্ছি, কারণ আমরা ওই জ্বালানিটা বারবার বেশি প্রাইস বাড়াতে চাচ্ছি না। বাজেট সংশোধনে এবার বড় গুরুত্ব পাচ্ছে নির্বাচনী ব্যয়, কারণ একই সাথে গণভোটের আয়োজন থাকায় কিছুটা বাড়তি বরাদ্দ রাখতে হচ্ছে সরকারকে। সেই সাথে কয়েকটি খাতে ভাতা বৃদ্ধি, নির্বাচনী সরঞ্জাম কেনা, গাড়ি ও নিরাপত্তা সামগ্রীর পেছনে ব্যয় বাড়ছে সরকারের, যা যোগ হচ্ছে পরিচালন ব্যয়ে গিয়ে। তাই উন্নয়ন কর্মসূচির আকার কমলেও ছোট করা যাচ্ছে না মোট ব্যয়, বরং শেষ পর্যন্ত তা বাড়তে পারে আরও খানিকটা। তবে বাস্তবতা আমলে না নিয়ে কেবল আইএমএফের চাপে ৫৫,০০০ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো নিয়ে জুৎসই কোনো ব্যাখ্যা দিতে পারেননি সালেহ উদ্দিন আহমেদ। ওরা আমাদের সাথে আলাপ করে আমরা বলেছি, ওরে তোমরা একটু অ্যাটলিস্ট একটা টার্গেট ও চ্যালেঞ্জ হিসেবে নাও, কারণ এইটাই হলো সবচেয়ে তোমাদের বড় ইন্ডিকেটর, আর বাকিগুলো ইন্ডিকেটর তো আমরা ইস্যু করছি। এটা না করলে কিন্তু লোকজন, ব্যবসায়ীরা কিন্তু ইস্যু করবে না। ওরা ভাবছে যে ট্যাক্স না দিয়ে, আপনি আশ্চর্য হবেন, আমরা যখন E3 যখন রিটার্ন আসলো, আপনার 75% লোকের জিরো ট্যাক্সেবল। অথচ আপনি চিন্তা করেন, কেউ কি 3 লাখ টাকার কমে, সবাইকে 3 লাখ টাকার কমে, সবাই রিপোর্ট দিয়েছে আমার আয় 3 লাখ টাকার কমে, আমার এনবিএস। স্যার আশ্চর্য। তারপরে যারা উপরের লেভেলে যারা সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী, ওদের ট্যাক্স নেটে আসে না। তো এইগুলো IMF জানে, বলছে তোমরা যদি এটা না টার্গেট করো, ওদেরকে তোমরা কোনোদিন আনতে পারবে না। আমরা চাচ্ছি নতুন ট্যাক্স পেয়ার আসো। উন্নয়ন কর্মসূচি থেকে কাটছাট করা হবে, যেগুলো হয়তো বা আমাদের খুব বড় ধরনের কোনো একটা ঋণাত্মক প্রভাব অর্থনীতিতে রাখবে না। মনে হয় যে সেভাবেই হয়তো করা হবে, আর না করা ছাড়া উপায়ও ছিল না। তার কারণ এখানে আমাদের কিন্তু রেভিনিউ বাজেটে বেশ কিছু আমাদের ব্যয় বাড়বে, নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যয় তো আছেই, তাছাড়া বিভিন্ন যে স্কেল পরিবর্তন, এটারও একটা বাড়তি ব্যয় সেখানে আসবে। চলতি বাজেটে প্রাথমিকভাবে ৫,৬০,০০০ কোটি টাকা অনুন্নয়ন ব্যয় বরাদ্দ রাখে সরকার, যার মধ্যে সুদ পরিশোধ প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অবধারিতভাবেই কাটছাট করতে হচ্ছে বাজেটের পরিমাণ, আর যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এর বিকল্প ছিল না সরকারের সামনে। রাকিব আল জাবেদ, একাত্তর, ঢাকা। মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন BIASS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর মাহফুজ কবির, একাত্তর বিজনেসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সংশোধিত যে বাজেট, সেখানে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেটিকে আরও খানিকটা বাড়ানো হয়েছে, পাশাপাশি প্রবৃদ্ধিও সমন্বয় করা হচ্ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে দুটোই খুব ইম্পর্টেন্ট। মানে একদিকে আমাদের অর্থনীতির চাকাটাকে তো গতিশীল করতে হবে। যে প্রবৃদ্ধি আমরা দেখতে পেয়েছি বিগত অর্থ বছরে, তো সেটা তো আসলে থাকা যাবে না। আর এমনিতে প্রবৃদ্ধি কম হওয়ার কারণে দেখা যাচ্ছে আসলে বিনিয়োগ কম, এদিকে কর্মসংস্থান কম, আবার অন্যদিকে মূল্যস্ফীতির চাপ বেশি, অনেকটা স্ট্যাগনেশনের মধ্যে আমরা পড়ে গেছি। আর এই মূল্যস্ফীতির যে আসলে রিভাইজ টার্গেট, সেটাও ইম্পর্টেন্ট। টার্গেট থাকলে ভালো, যদিও এই অন্তর্বর্তী সরকার তো আর হয়তো প্রায় ১.৫ মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা কিন্তু চলে যাবেন, কিন্তু যে নতুন সরকার আসবেন তাদের জন্য এই টার্গেটটা খুব ইম্পর্টেন্ট। আর এট দ্য সেম টাইম আসলে আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, সেখানে একটা রিভিশন দরকার। আমি আশা করব যে এই সরকার থাকতে থাকতে যে মনিটারি পলিসিটা হবে, তো সেইখানে আসলে এই মনিটারি পলিসিটাকে একটু ফ্লেক্সিবল করা, একটু ইন্টারেস্ট যদি কমানো হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে রিভাইজ টার্গেট যেটা করা হচ্ছে ইনফ্লেশনের, তো সেটা হয়তো কিছুটা হলে ফুলফিল করা যাবে।
আরেকটি বিষয় হচ্ছে লক্ষ্যমাত্রা, আমরা দেখেছি যে IMF এর চাপে আরও 55,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে রাজস্ব আদায়। অবশ্য এখনো পর্যন্ত যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল সেখানে আমাদের ঘাটতি রয়েছে, সেখানে আরও 55,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে লক্ষ্যমাত্রায়। সেই বিষয়টা আমাদের অর্থনীতির জন্য আসলে কি বার্তা বহন করছে? এখন অর্থনীতির যে পরিস্থিতি, এখানে যে বিনিয়োগের অবস্থা, মানে যেরকম হতাশা কাজ করছে, আমার মনে হয় না যে যে টার্গেটটা করা হচ্ছে IMF এর চাপে সেটা পূরণ হবে। একদিকে IMF চাপ দিচ্ছে এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর জন্য, অন্যদিকে তারা কিন্তু এই ঋণের যে অর্থ সেটা কিন্তু ছাড় করছে না। তারা একদিকে চুক্তি লঙ্ঘন করছে, আবার বাংলাদেশের উপরে নতুন নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে। তো তারা তো জানে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি কি, সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, অনেক রকমের সমস্যা। তো এই অবস্থায় তো এই অতিরিক্ত রাজস্ব আসবে কোত্থেকে? এখন এটা তো আসলে ব্যবসায়ীদের চাপ দিয়ে, এই যেহেতু তাদের প্রফিট মার্জিন কম, এভাবে চাপ দিয়ে তো আসলে হয় না। তো এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো যে পুরো ট্যাক্স সিস্টেমে মানে রেভিনিউ সিস্টেমে একটা ট্রান্সপারেন্সি নিয়ে আসা। এখানে ওই যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস এটা দেওয়া যদি যেতে পারতো এই সময়ের মধ্যে, তাহলে হয়তো আমরা আরো কিছু হয়তো ভ্যাট আর্ন করতে পারতাম। তবে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যারা কর ফাঁকি দেন, তো তাদের ওইখানে তাদেরকে আসলে এই করের আওতার মধ্যে যুক্ত করাটা থ্রু গ্রেটার ট্রান্সপারেন্সি, তো সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গাতে এটা কাজ করতে হবে, করলে হয়তো কিছুটা আমাদের রাজস্ব আদায় বাড়তে পারে। তবে সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আসলে যদি ব্যবসা বাণিজ্য বাড়ে, বিনিয়োগ বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি আমাদের রেভিনিউ যেটা আর্নিং সেটা বেড়ে যাবে। আরেকটি কঠিন একটা প্রশ্ন, নির্বাচনী বছর, সেখানে ব্যবসা বাড়লে রেভিনিউ বাড়বে, বিনিয়োগ বাড়লে রেভিনিউ বাড়বে, সেটা আসলে কিভাবে সম্ভব নির্বাচনী বছরে? না, নির্বাচনের সময় যেটা হয় যে ক্লাসিক্যাল কিছু এক্সাম্পল আছে যে ওই সময়টাতে আসলে এই বিনিয়োগ বেড়ে যায়। বিনিয়োগ মানে অর্থ ব্যয়ের প্রবণতাটা বাড়ে, বিশেষ করে যে সমস্ত গণতান্ত্রিক সরকার থাকে, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়, পরবর্তী নির্বাচনটাকে সামনে রেখে তারা অনেকগুলো প্রকল্প হাতে নেন এবং তাদের যে সমস্ত সমর্থক গোষ্ঠী, ব্যবসায়ী গোষ্ঠী, তারা কিন্তু বিপুলভাবে ব্যয় করে থাকে। বাংলাদেশের কনটেক্সটটা কিন্তু সেটা নয়। এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার রয়েছে এবং তারা কিন্তু নির্বাচনে যাবে না, সুতরাং তাদের যে পপুলিস্ট যে সমস্ত চিন্তা ভাবনা সেটা কিন্তু নেই। আমরা যদি খুব সংক্ষেপে জানতে চাই, এবারে বাস্তবতা আমলে নিয়ে বাজেটে কি আর কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কি? এই অবস্থায় আসলে এই যতটুকু করা হয়েছে ততটুকুর মধ্যে আসলে থাকা উচিত। বেশি অপটিমিস্টিক থাকলে বা খুব যদি এক্সট্রাঅর্ডিনারি কোনো টার্গেট থাকে তাহলে খুব একটা লাভ হবে না। বরং আমাদের আসলে এখানে মূলত এই যে ইনফ্লেশনের যে টার্গেট, ওইটাকে একটু মাথায় রাখা উচিত, যেটা কিভাবে আসলে কমানো যায় এবং একই সঙ্গে কিভাবে একটা বিনিয়োগ বাড়ানো যায়। ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ ৭১ বিজনেসের সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। উচ্চতায় বৈশ্বিক ঋণ বছরের তৃতীয় প্রান্তিক শেষে দাঁড়িয়েছে $৩৪৬ ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির ৩১০%। এর বড় অংশই যুক্তরাষ্ট্র ও চীনের। মহামারীর পর প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে ঋণ নেয় বিভিন্ন দেশের সরকার, আর এতেই পাল্টে যায় অতীতের সব হিসাব নিকাশ। IMF বলছে এমন অবস্থা চলমান থাকলে চাপ বাড়বে বৈশ্বিক অর্থনীতিতে। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। বৈশ্বিক মহামারীর পর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে মনোযোগী হয় বিভিন্ন দেশের সরকার। এছাড়া নানা কৌশলগত ক্ষেত্রে সমর্থনের জন্য ব্যয় বজায় রাখার সিদ্ধান্ত নেয় তারা, যে কারণে বিভিন্ন উৎস থেকে ঋণ নেয় দেশগুলো, আর এতেই ফুলে ফেঁপে ওঠে বৈশ্বিক ঋণ। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের তথ্য বলছে, বছরের তৃতীয় প্রান্তিক শেষে বৈশ্বিক ঋণ ছাড়িয়ে গেছে $৩৪৬ ট্রিলিয়ন, যা বৈশ্বিক জিডিপির ৩১০%। ঋণের বড় অংশ যুক্তরাষ্ট্র ও চীনের। শুল্ক নিয়ে পুরো বিশ্বকে নাজেহাল করা যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $৩৮ ট্রিলিয়ন, দ্বিতীয় অবস্থানে চীন। তবে ঋণ বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো বড় অর্থনীতির। চলতি বছর দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি শিথিল হওয়ায় বেড়েছে ঋণ নেয়ার পরিমাণও। বছরের তৃতীয় প্রান্তিকে উন্নত রাষ্ট্রের ঋণের পরিমাণ ছাড়িয়েছে $২৩০ ট্রিলিয়ন, যেখানে উন্নয়নশীল দেশগুলোর মোট ঋণ $১১৫ ট্রিলিয়ন। প্রতিবেদন অনুযায়ী উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীনের পর সবচেয়ে বেশি ঋণ বেড়েছে ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড ও মেক্সিকোতে। পরিসংখ্যান বলছে, মোট ঋণের মধ্যে সরকারি ১০৫, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে ৯৯ ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ $৭৫ ট্রিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দেশের সর্ববৃহৎ জলপাইয়ের হাট বসে উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে। মৌসুমী হাটে প্রতিদিন বেচাকেনা হয় ৩০০ টন জলপাই। মান ভালো হওয়ায় এই অঞ্চলের জলপাই রপ্তানি হচ্ছে বিদেশে, যা খুলে দিয়েছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে গাড়ি ভর্তি করে আসছে মৌসুমী ফল জলপাই।
এরপর তা স্তূপ করে রাখা হচ্ছে হাটের মোকামে। সেখান থেকেই ওজন করে কিনে নিচ্ছেন পাইকাররা। এমন দৃশ্য দেখা যায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলায়, যেখানে প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 3 মাস বসে দেশের সবচেয়ে জমজমাট জলপাইয়ের হাট। গাছ থেকে জলপাই কিনে নিয়ে আসে, মহাজনের কাছে জলপাই কেজি হিসাবে 18 টাকা কেজি হিসাবে বিক্রি করলাম। আমার বাসায় একটা জলপাই গাছ আছে, 1003 টাকা বিক্রি হবে। আমি এখানে আসছি টাকা নেওয়ার জন্য। আর এই মাল যাচ্ছে আপনার সিলেট যাচ্ছে, চিটাগাং যাচ্ছে, হাজীগঞ্জ যাচ্ছে, নিমসা যাচ্ছে, নারায়ণগঞ্জ যাচ্ছে। দেবীগঞ্জে আমরা মাল ওখান থেকে গাছ বাগান কিনিয়া সব ধরিয়ে আসিয়া এখানে বিক্রি করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার আনাগোনায় মুখর থাকে এ হাট। 30 থেকে 40 টাকা কেজি দরে প্রতিদিন বিক্রি হয় 60 লাখ থেকে 1.5 কোটি টাকার জলপাই। বাংলাদেশের সবচেয়ে বড় হাট জলপাইয়ের। এখান থেকে জলপাই নিয়ে যে আমি নিজে প্রসেস করি, ইউরোপে রপ্তানি করি। জলপাই কেনার জন্য আমরা প্রাণ কোম্পানি দিয়ে জলপাইগুলো সাপ্লাই দিই। বাংলাদেশের মধ্যে বৃহত্তম এই জলপাই হাট এটা। প্রায় 20-25 বছর থেকে এই দেশ থেকে জলপাইটা আমাদের গোয়ালন্দ, রাজবাড়ী, কুষ্টিয়া এলাকায় বিভিন্ন জায়গায় আমি পাইকারি বেচাকেনা করি। দেশের চাহিদা মিটিয়ে এ জলপাই রপ্তানি হচ্ছে বিদেশেও। লাভ ভালো হওয়ায় বাণিজ্যিক চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা, আর তাতে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে ক্রেতা এবং বিক্রেতারা আসছেন এবং প্রতিদিন প্রায় কোটি টাকার এখানে জলপাই ক্রয় বিক্রয় চলছে। এতে কৃষক এবং ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি অর্থনীতির একটি নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। গত বছর এ হাটে বিক্রি হয় 90 কোটি টাকার জলপাই। ডেস্ক রিপোর্ট, 71। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।